Welcome. Boot Planet. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত প্ল্যানেট। ভূত প্ল্যানেটের 29 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমি এজি আছি তোমাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে রাকেশ। ঘটনা তো অবশ্যই যাব, কিন্তু তার আগে বলতে চাই, তোমরাও চাইলে তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের পাঠাতে পারো। ঘটনা পাঠানোর জন্য তোমাদের কি করতে হবে? অবশ্যই মেইল করতে হবে bhootplanet@gmail.com এ, অথবা তোমরা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও তোমরা ঘটনাগুলি লিখে পাঠাতে পারো। আমাদের কিন্তু খুঁজে পাওয়া এতটা কঠিন নয়। সমস্ত লিংক আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন সেকশনে। সো যাও, ডেসক্রিপশন বক্স চেক করো এবং সেখান থেকে ঘটনাগুলি আমাদের পাঠাতে থাকো। আশা করছি তোমরা এতক্ষণ অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়েছো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিয়েছো। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমাদের একদম নতুন নিবেদন, কালো পাহাড়ি জঙ্গল। এই রাস্তাটার ধারেই পড়ে কালো পাহাড়ি জঙ্গল, আর বিপত্তিটা ঠিক এইখানে। কয়েক মাস হলো এই জঙ্গলের আশপাশ থেকে কিছু মানুষের মৃতদেহ পাওয়া গেছে। কে বা কারা এইসব করছে আর কেনই বা করছে, এই নিয়ে অস্থির হয়ে উঠেছে দুই গ্রাম। তর্ক বিতর্কে মশগুল আজকের বর্তমার আসর। আসরের মধ্যে থেকে ক্যাবলা বলল, সে তুমি যাই বলো খুড়ো, প্রতি মাসে দু একটা লাশ পাওয়া যাচ্ছে ওই কালো পাহাড়ি জঙ্গল থেকে। আমার মনে হয় এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতেই পারে না। খুড়ো ওরফে মদন বিশ্বাস, আমরা সবাই তাকে খুড়ো বলেই ডাকি। তখন খুড়ো মৃতপ্রায় বুড়ির শেষ অংশটুকু ধরে লম্বা লম্বা টান দিচ্ছিলেন। এক মুখ ধোঁয়া ছেড়ে খুড়ো বললেন, তাহলে তোর কি মনে হয় কেন ভূত এসে সবাইকে মারবে নাকি? না খুড়ো, সেটা বলছি না। তবে যে কটা লাশ পাওয়া গেছে তাদের সবকটারই কে যেন মাথাটা থেতো করে দিয়েছে। কি নৃশংসভাবে হত্যা করেছে মাইরি। হ্যাঁ খুড়ো, কথাটাকে আপনার ঠিকই বলেছে। এই কথাটা আমার মনেও এসছিল। সবকটার মাথা থেতো হলো কি করে? এটা নিশ্চয়ই কোনো একটা লোকেরই কাজ হবে, বুঝলে খুড়ো? এই রে, এটা তো বড় চিন্তার বিষয়। কোন ব্যাটা যে এইসব কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে সেটাই তো ধরা যাচ্ছে না। এই 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 শোন, তোরা যতদিন না ব্যাটা ধরা পড়ছে ততদিন একটু সাবধানে থাকিস সবাই। বিশেষ করে রাত্রির দিকটা কেউ একা যাতায়াত করিস না। জঙ্গলটা এখন তো শয়তানের আড্ডা হয়ে গেছে, সবাই একটু সাবধানে থাকিস, বুঝলি? এই আড্ডায় আরো অনেকে ছিল, তবে সবাই চুপ করে এদের কথা শুনছিল। সবার মনে একটা ভয় বাসা বেঁধেছে এই অদ্ভুত মৃত্যুর রহস্য নিয়ে, যে যার নিজের মতন বক্তব্য পেশ করছে। ঠিক সেই সময় একজন ব্যক্তি হাঁটতে হাঁটতে তাদের সামনে এসে হাজির হলো। কি রে লাল্টু, এত রাত্রে কোথায় বেরিয়েছিস? আর বলো না খুড়ো, ও পাশের গ্রামে নিবারণ ভট্টাচার্যের বাড়িতে ওই একটু অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, তাই ওই একটু রান্না বান্নার দায়িত্ব পেয়েছিলাম। তো সব মিটিয়ে মাটিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। ওই ওই হাড় গিফটের বাড়িতে রান্না করতে গেছিলি? তা পয়সা কৌড়ি কিছু দিয়েছে নাকি চারটে খাবার দাবার দিয়ে ভাগিয়ে দিয়েছে?
না না খুড়ো, পয়সা করে কিছু দিয়েছে, মনে হয় একটু মতি গতি ফিরেছে আর কি। ও বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তা এখন বাড়ি যাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ খুড়ো, এই তো যাচ্ছি। কি রে লালটু, কি সব খাওয়ার দাওয়ার খেলি? আমাদেরকে একটু খাওয়া। না রে, আজকে তেমন কিছু পাইনি, অন্য একদিন তোদের খাওয়াবো। বলছি কি গদা কাকা, তুমি তো বাড়ি যাবে, চলো না গো, আমায় একটু ছেড়ে দেবে? হ্যাঁ দাদা যা, আর বেশি দেরি করতে হবে না, দিনকাল ভালো নয় বুঝলি। হ্যাঁ যা যা, দুজন গল্প করতে করতে বাড়ি চলে যা। খুড়ো এই গ্রামের মাতব্বর গোছের লোক, সবাই তার কথা মান্য করে। গদা আর কোনো কথা না বাড়িয়ে লালটুকে অনুসরণ করে বেরিয়ে পড়ল। গদা এই গ্রামের একজন রিক্সা চালক, এইখানে সেইখানে রিক্সা চালিয়ে 2 পয়সা কামিয়ে তার সংসার চলে। আর লালটু পেশায় একজন রাঁধুনি, গ্রামের লোকের বাড়িতে কোনো আচার অনুষ্ঠান লাগলে সেখানে রান্না করে 2 পয়সা কামায়। সবে বিয়ে করেছে লালটু, বাচ্চা কাচ্চা এখনো হয়নি, আর এমনিতেও বয়স খুব একটা নয়, সবে 28 ছুঁই ছুঁই, কিন্তু রান্নাঘাত মারাত্মক, তাই ভালোই নাম ডাক আছে গ্রামে। গদা আর লালটু সেই কালো পাহাড়ির জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে চলেছে গঙ্গাপুর গ্রামের দিকে। হঠাৎ তখন নিস্তব্ধতা ভেঙে লালটু বলে উঠল, আচ্ছা কাকা, তোমার কি মনে হয় এই জঙ্গলের ধারে যারা মারা গিয়েছে তাদের মৃত্যুর পেছনে কার হাত থাকতে পারে? দেখ লালটু, আমি তো অত শত জানি না, কিন্তু এইটুকু জানি যারা মারা যাচ্ছে তারা গ্রামের খেটে খাওয়াই আমার আর তোর মতোই মানুষ। শুধুমাত্র হিংসা প্রতিশোধের জন্য মারা হচ্ছে, এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না বুঝলি। তাহলে কাকা তোমার কি মনে হচ্ছে? দেখ লালটু, আমার মনে হচ্ছে এটা গ্রামের মানুষের কর্ম নয়। গ্রামের মানুষ এইভাবে নৃশংসভাবে মারতে পারে? এই ঘটনা আগে কখনো ঘটেনি। আচ্ছা যদি তাই হয়, যে কটা লোক মারা গেছে সব কটার বডি তো এক জায়গায় নয়। আমার মনে হয় শুধুমাত্র হিংসা প্রতিশোধের জন্য খুন করা হচ্ছে না, মনে হয় এই জঙ্গলে ডাকাতের দল আস্তানা গেড়েছে, তারাই বেটারা সবাইকে এইভাবে মারছে। হ্যাঁ কাকা, এই ব্যাপারটা আমিও চিন্তা ভাবনা করেছি। আমারও মনে হচ্ছে এই জঙ্গলে কোনো ডাকাতের দল আস্তানা গেড়েছে। এই সব আলোচনা করতে করতে লালটু আর গদা কাকা বাড়ি ফিরছে সেই জঙ্গলের পাশ দিয়ে। রাতের অন্ধকার, চারিপাশে একেবারে নিস্তব্ধ, চাঁদের আলোয় আকাশে মেঘের আড়ালে তারাগুলি মিটমিট করে জ্বলছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলির বাতাসের সাথে সাথে পাতা নড়ার শাঁ শাঁ শব্দ হচ্ছে, তবে কোথাও যেন কিছু কুকুর ঘেউ ঘেউ করে ডেকে চলেছে সমানে। ঠিক তখনই চারিপাশে নিস্তব্ধতা ভেঙে একটি কণ্ঠস্বর ভেসে এলো, বাঁচাও 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 আমায়, কে কোথায় আছো, বাঁচাও, রক্ষা করো, বাঁচাও। এই ভয়ঙ্কর শব্দটা কানে আসতে গদা কাকা সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। খাইছে রে, এই রাত দুপুরে ওই লোকটারে বুঝি ডাকাত দল তুই লাইয়া গেছে। হে ভগবান, তুমি লোকটারে রক্ষা করো ভগবান। কাকা কাকা, এখন ভগবানকে ডাকার সময় নয় কাকা, এখন যা করার আমাদেরকেই করতে হবে, না হলে ওই লোকটাকে ওরা মেরে ফেলবে। এই সব পাগলের মতন কথা বলছিস লালটু? আমরা 2 জন, আর ওই ডাকাত দলে যদি অনেকজন থাকে তাহলে তো আমাদেরকে মেরে খালাস করে দেবে। আরে আরে আরে, ভয় পেও না কাকা, বাঁচাতে না পারি কিন্তু ডাকাতদের আস্তানা তো দেখে আসতে পারবো, তারপর না হয় লোকজনদেরকে মেটে দিয়ে সাহায্য করা যাবে। এই কথাটা তো তুই ঠিক বলেছিস লালটু। চ চ চ চ চ, আর দেরি করিস না, চ চ চ দেখি। রাস্তার এক পাশে রিক্সাটা দাঁড় করিয়ে গদা কাকা আর লালটু সেই শব্দ অনুসরণ করে এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। যতই তারা জঙ্গলের ভেতর প্রবেশ করে শব্দের তীব্রতা যেন বাড়তে থাকে। অন্ধকারের বুক চিরে সামনের দিকে হেঁটে চলেছে গদা কাকা আর লালটু। ভীতু বিড়ালের মতো চুপি চুপি এগিয়ে চলেছে তারা। সামনে গদা কাকা আর পিছু পিছু এগিয়ে চলেছে লালটু। লালটু, ও লালটু, আমার পিছু পিছু আসবে লালটু, বুঝলি?
কিন্তু কোনো উত্তর এলো না লালটুর কাছ থেকে। লালটু তার পিছু পিছুই আসছিল। তার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় গদা কাকা দাঁড়িয়ে পড়ে, আর পেছন ফিরে তাকাতেই সে দেখে লালটু তার পেছনে নেই। ফেলে আসা পথের অন্ধকার যেন তাকে গিলে খেতে আসছে। এই লালটুটাও হয়েছে না এক নম্বরের বদমাইশ। বেটাকে বললুম আমার পেছনে পেছনে আসবি, ভাবনাটা কিছু না বলে ফস করে কোথায় চলে গেল। এবার কোথায় খুঁজি ওকে। লালটুকে পেছনে দেখতে না পেয়ে গদা কাকা এগিয়ে যায় ফিরে আসা পথে। চারপাশে জোনাকির আলোয় রাতের অন্ধকার যেন বেড়ে উঠেছে। এতক্ষণ ধরে ভেসে আসা সেই কণ্ঠস্বর আর কোথাও শুনতে পাওয়া যাচ্ছে না। চারিপাশের পরিবেশ নিস্তব্ধ, যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু করতে চলেছে, এবং এটা তারই পূর্বাভাস। প্রচন্ড ভয়ে গাছে একটা মস্ত বড় ডাল ভেঙে নিয়ে এগিয়ে চলেছে গদা কাকা। লালটু, আরে এই লালটু, আরে বাপ আমার কোথায় গেলি বা? তোকে বললুম আমার পেছন পেছন আসবি, কোথায় যে গেলি বা? আমি যে এখন কি করি। লালটুকে ডাকতে ডাকতে খানিকটা রাস্তা যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে পড়ে গদা কাকা। সে সামনে কিছু একটা দেখেছে। এ কি, ওটা কে দাঁড়িয়ে আছে? মনে হচ্ছে লালটু। হ্যাঁ, ওটা লালটুই তো বটে। লালটুকে দেখতে পেয়ে গদা কাকা যেন প্রাণটা ফিরে পেল। সে লালটুর দিকে এগিয়ে যায়, কিন্তু তারপরে কিছু একটা দেখে তার পা গুলো যেন সেখানেই আটকে গেল। সে দেখতে পেল কেউ একজন অন্ধকারে লালটুর পথ আটকে দাঁড়িয়ে আছে। লালটু হতভম্বের মতো তার সামনে দাঁড়িয়ে। কে রে বেটা? বেটা তুই কে? তার মানে এইসব তোদের কাজ। দাঁড়া দাঁড়া বেটা, আজ তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া। এই বলে গদা কাকা হাতের লাঠিটা মাথার উপর উঁচিয়ে এগিয়ে যেতে যাবে। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো সেই কালো ছায়ামূর্তি। কোনো কথা না বলে এসে দাঁড়ালো লালটুর সামনে। চোখ দিয়ে যেন জ্বলন্ত লাভা ঝরে পড়ছে, সারা শরীরে আঁচড়ের দাগ, দেখলেই গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। দৃশ্যটা দেখে গদা কাকার মুখ দিয়ে কোনো বলি ফুটছে না, শুধু শুনতে পাওয়া গেল লালটু অস্পষ্ট ভাষায় শুধু বলছে, তুমি আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। লালটুর কথা শেষ হতে না হতেই সেই দৈত্যাকার ছায়ামূর্তি তার লম্বা হাত বাড়িয়ে লালটুর মাথাটা চেপে ধরল, আর টানতে টানতে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো গদা কাকা। কালো অন্ধকারে মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। গদা কাকা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড় লাগালো, ছুটে এসে পৌঁছালো তার রিক্সার কাছে। তারপর ফিরে চলল সেই গয়লাতলার বটতলায়। গদা কাকা এসে দেখে তখনও খুড়োর সাথে আরো বেশ কিছু লোক গল্প গুজব করছে। গদা কাকাকে হাঁপাতে দেখে খুড়ো বলে, এই গদা, কি হয়েছে রে? এরকম ভাবাচ্ছিস কেন? আবার ফিরে এলি কেন বলতো? আর লালটুটা কোথায় গেল? না, সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে, মহা সর্বনাশ হয়ে গেছে খুড়ো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সবাই, তাড়াতাড়ি চলো। কি হয়েছে গদা? আরে হয়েছেটা কি, সব খুলে বল। সংক্ষেপে গদা কাকা সমস্ত ঘটনাটি খুলে বলে। খুড়ো আর তার সাথে থাকা সবাইকে। নির্বাক হয়ে সবাই গদা কাকার কথা শুনতে থাকে। সব কথা শুনে সবার চক্ষু তখন চড়ক গাছ। দলের মধ্যে থেকে হরি বলল, খুড়ো, গদার এইসব কথা শুনে মনে হইতাছে এইসব ঘটনার তার মানে কোনো ডাকাত বা মানুষের কাম না, করতাছে ওই অশরীরী কালো ছায়া। আমাদের সবাইকে এখন ওইখানে যাইতে হইব, সবার আগে যাইতে হইব ওই তান্ত্রিকের কাছে। হ্যাঁ 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 হরি, বাবা আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা বাপ। তান্ত্রিক বাবাকে ডেকে যাই হোক করে ডেকে নিয়ে আয়, তান্ত্রিক বাবাকে যাই হোক করে ডেকে নিয়ে আয়। আর বাকি সবাই চলো আমার সাথে। এই 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 চল চল তাড়াতাড়ি আমার সাথে, এই জঙ্গলের দিকে চল, না হলে লালটুকে আবার বাঁচানো যাবে না, বুঝতে পারলি? চল চল চল।
হরি ছুটে যায় এক তান্ত্রিক বাবাকে ধরে আনার জন্য। গদা, মদন, খুড়ো আর বাকি সবাই রওনা দিল সেই কালো পাহাড়ি জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে সেই কালো ছায়া বাসা বেঁধেছে। তারা সকলে সেই কালো পাহাড়ি জঙ্গলের ভিতরে এক পরিত্যক্ত বাড়ির কাছে এসে পৌঁছয়। তারা দেখে সেই কালো ছায়া মূর্তি মস্ত বড় গাছের ডালে লালটুকে উপুর করে ধরে আছে। লালটুর অবস্থা প্রায় মৃতপ্রায়, মুখ দিয়ে লালা ঝরছে, অনবরত গর্জন করে চলেছে সেই মূর্তি। ঠিক তখনই খুড়োর পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। স্তব্ধ হয়ে যা, স্তব্ধ হয়ে যা দুষ্টু মূর্তি, নয়তো তুই তোর পাপের ফল ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যা। ততক্ষণে হরি এক তান্ত্রিক বাবাকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে সেই পরিত্যক্ত বাড়ির সামনে। তান্ত্রিকের কথা শোনা মাত্রই ছায়ামূর্তি লালটুকে সেই গাছের উঁচু ডাল থেকে ছেড়ে দেয়। নিমেষের মধ্যেই সপাটে সশব্দে ধরাস করে লালটুর শরীরটা মাটিতে ছিটিয়ে পড়ল, আর তার সাথে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। যা 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 গদা, তাড়াতাড়ি লালটুকে নিয়ে আয়, যা যা একটু তাড়াতাড়ি গিয়ে লালটুকে নিয়ে আয়। খুড়োর কথা মতো যখন গদা কাকা লালটুকে আনার জন্য এগোলো, ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল। লালটুর জ্ঞান শূন্য শরীরটা হঠাৎই ধীরে ধীরে হাওয়ায় ভাসতে লাগলো এবং তার শরীর থেকে একটা নীলাভ নীল রঙের আলো ঠিকরে বেরোতে লাগলো। তারপর হঠাৎই এক ভয়ানক কর্কশ গলায় লালটু বলে উঠল, কি ভেবেছিস, কি ভেবেছিস তোরা এত সহজে, এত সহজে তোরা আমার শিকার করে নিয়ে চলে যাবি? এত ক্ষমতা, এত ক্ষমতা তোর ভণ্ডতান্ত্রিক? আমার ক্ষমতার কথা তোর না জানলেও চলবে, কিন্তু আগে তুই বল, বল তুই কেন এখানে মৃত্যু নীলা শুরু করেছিস? কেন 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 শুরু করেছি সেটা আমার ইচ্ছা, তোকে কেন বলতে যাবে? তারপর সেই তান্ত্রিক বিড় বিড় করে মন্ত্র পড়ে কিছু মন্ত্রপুত জল লালটুর দিকে ছুড়ে দেয়। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে লালটু। কি দিলি, কি দিলি, কি দিলি তুই আমার গায়ে ওটা? আমার আমার সারা শরীর জ্বলছে কেন? তুই 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 কি ভেবেছিস, কি ভেবেছিস? এমন করে তুই লালটুকে আমার হাত থেকে বাঁচিয়ে নিবি? না না, আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো। এই বলে লালটু নিজের হাতের নখ দিয়ে নিজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। ফালা ফালা হয়ে যায় তার শরীর, অঝরে ঝরতে থাকে রক্ত। অবস্থা বেগতিক দেখে সেই তান্ত্রিক বাবা আবার বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলে সেই মন্ত্রপুত জল ছিটিয়ে দিল লালটুর দিকে। সাথে সাথেই লালটুর শরীরে থাকা সেই ছায়ামূর্তি বন্দী হয়ে যায়। আশেপাশে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা না পেয়ে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমায়। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমায় এখান থেকে, আমাকে মুক্ত কর, মুক্ত কর, নয়তো আমি কাউকে ছাড়বো না। তুই এখন নিজের কথা ভাব, ছেড়ে দে লালটুকে, আর চলে যা এই জঙ্গল ছেড়ে, নয়তো লালটুর শরীর নিয়ে যন্ত্রণা ভোগ কর যুগ যুগ ধরে।
না না না, তুই তুই এটা করতে পারিস না, তুই তুই এটা করতে পারিস না আমার সাথে। ছেড়ে দে, ছেড়ে দে লালটুকে, আর চলে যা, চলে যা, এই জঙ্গল ছেড়ে চলে যা। আর কাউকে এভাবে যন্ত্রণা দিয়ে মারবি না, বল আগে বল, তুই আর কাউকে যন্ত্রণা দিয়ে মারবি না, নয়তো নয়তো এইভাবে মর তুই। মরে গেলাম আমি, আর মারিস না। আমি আমি লালটুকে ছেড়ে যাচ্ছি, আর আর এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। আর কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আমি কাউকে আর যন্ত্রণা দিয়ে মারবো না। কিন্তু কিন্তু ওই পশ্চিমের জঙ্গলে আমি আস্তানা করব, আর যদি যদি সেই জঙ্গলে কেউ যায়, আমি তাকে ছাড়বো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাই যা, আর যাওয়ার আগে এই জঙ্গলের একটা মস্ত বড় ডাল ভেঙে দিয়ে যা। তারপর হঠাৎই লালটু মাথা ঘুরে পড়ে যায়, আর তার সাথে সাথে গাছের একটি মস্ত বড় ডাল হুড়মুড় করে ফেলে পড়ে। সবাই চমকে ওঠে, তারা ভাবলো সেই কালো ছায়ামূর্তি লালটুকে ছেড়ে চলে গেছে। এখন সে আস্তানা করেছে সেই পশ্চিমের ঘন জঙ্গলে। কেউ যদি সেই জঙ্গলে যায় তার মৃত্যু নিশ্চিত। সেই রাতে লালটুকে সবাই ধরাধরি করে তার ঘরে পৌঁছে দেয়, আর তারপর থেকেই সেই কালো পাহাড়ির জঙ্গল আতঙ্ক মুক্ত হয়। তো শুনছিলেন আজকের আমাদের নিবেদন কালো পাহাড়ির জঙ্গল। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ঘটনাটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর তার সাথে সাথে সঙ্গে থাকা বেল নোটিফিকেশনটিকেও অন করতে ভুলবেন না। ঘটনা থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের দুটো কথা বলতে চাই। ভূত প্রেরণের কাজ হচ্ছে শুধুমাত্র তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এছাড়া কিন্তু ভূত প্রেরণের অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং ভূত প্রেরণের শ্রোতা বন্ধুদের কখনোই বলে না যে ভূত প্রেরণের ঘটনাগুলিকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই টিম ভূত প্রেরণের মতে ভূত প্রেরণের ঘটনাগুলিকে একটা এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তার সাথে সাথে আরো বলতে চাই, আপনারা আপনাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা বা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা আপনারা আমাদের কিভাবে পাঠাবেন? ঘটনা পাঠাতে হলে অবশ্যই আপনাদের মেল করতে হবে bhootplanet@gmail.com এ, অথবা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজে তোমরা ঘটনাগুলি লিখে পাঠাতে পারো। সো আশা করছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এরকম নতুন নতুন হারিম করা ভূতের গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল নোটিফিকেশনটিকেও অন করে দেবেন। সো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে নতুন কোনো সাসপেন্স ভরা গল্পের সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, লাভ ইউ গাইস, বাই বাই অল, এন্ড স্টে টিউনড।